দেখুন, আমি প্রথমে আরেকটু ব্যক্তিগত অনুষঙ্গে আসি। গত 24শে মার্চ আমাদের মহাযুদ্ধ অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন তিনি পোডিয়ামে যখন বললেন যে তিনি এআই প্রযুক্তির মাধ্যমে এই সমীক্ষা করেছেন, বিশ্বাস করুন অজস্র টেলিফোন এসেছে আমাদের নিউজ রুমে সেই সমীক্ষার ফলাফল জানতে চেয়ে। আমি বারবার দেবাশিস দাকে অনুষ্ঠানের আগে বলেছিলাম যে ফলাফল বলবেন না, তার কারণ হচ্ছে সম্পূর্ণ বিষয়টা অন্য ছিল। দেবাশিস দা সেদিন ঠিক কী বলেছিলেন একবার দেখে নিই। যে সমযুদ্ধটা হচ্ছে প্রতি মুহূর্তে আপনি এআই এর মাধ্যমে কতটুকু ইনফ্লুয়েন্স করছে সেটা দেখা যায়। কৌতূহলবশত আমি বেটিং সার্কেলে, ইন্টারন্যাশনাল বেটিং সার্কেল সম্বন্ধে এআই কী বলছে সেটাও দেখার চেষ্টা করলাম। ভারতবর্ষে বেটিং নিয়ে কিন্তু, ইলেকশন নিয়ে কিন্তু কোনো বেটিং করা যায় না, কিন্তু বিদেশে বিটকয়েন নিয়ে বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে করা যায়। ফলাফল বলছি না, কিন্তু কত অডস দিচ্ছে, কে জিতবে পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু সেখান থেকে একটা আঁচ পেলাম। যেটা মজার ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেখানে দেখাচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একটা ধারা বেরাচ্ছে, ট্রেন্ড কিন্তু পাল্টাচ্ছে। আর দলের নাম ধরে ওরা বলছে এই সার্কেলের স্পেকুলেশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এবং যেমন ব্রিটিশ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার এককালে বলেছিলেন, এক সপ্তাহ পলিটিক্সের বিরাট সময়। সুতরাং শেষ পর্যন্ত কি হবে সেটা সত্যি কেউ জানে না। দেখুন, শুধু বিনোদন নয়, একাডেমিক ইন্টারেস্ট থেকেও নিঃসন্দেহে এআই জেনারেটেড দেবাশিসদার এবং তার সঙ্গে প্রাক্তন সিইওর অভিজ্ঞতা মিশিয়ে তিনি কোন ডেটায় পৌঁছেছেন সেটা একবার দেখে নিই দ্রুত বলে। দেবাশিসদা দুটো পদ্ধতি অবলম্বন করেছেন। আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চ্যাট জিপিটি গো এর মাধ্যমে বুধবার বেলা 12টা পর্যন্ত পাওয়া এই তথ্য অনুযায়ী এই সমীক্ষা উঠে এসেছে। দেবাশিসদার এই প্রথম তথ্য অনুযায়ী প্রথম রুটটা বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 148 থেকে 165টা আসন, বিজেপি পেতে পারে 125 থেকে 142টা আসন। এবার এই রুটের পার্সেন্টেজটা দেখে নাও। এই প্রথম রুটের পার্সেন্টেজ অর্থাৎ চ্যাট জিপিটি গো এর মাধ্যমে বুধবার বেলা 12টা অবধি তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা, তৃণমূল কংগ্রেস পেতে পারে 43 থেকে 44% ভোট, বিজেপি পেতে পারে 42 থেকে 43% ভোট। এরপর রুট 2, সেকেন্ড রুটের দিকে যাব আমরা। রুট 2 দেবাশিসদা করেছেন, এটা হচ্ছে জেমিনাই প্রো, বুধবার দুপুর 2টো অবধি এই তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা করা। সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 165 থেকে 182টা আসন, বিজেপি পেতে পারে 92 থেকে 108টা আসন। আর এই রুট 2 পার্সেন্টেজটা দেখে নেব। শতাংশের হিসেব যদি দেখি তাহলে তৃণমূল কংগ্রেস এই 2 নম্বর রুটে পেতে পারে 45% আসন, বিজেপি পেতে পারে 42% আসন। আমি আরেকটু বিস্তারিত দেবাশিসদার কাছ থেকে জেনে নেব। আমি আগেই বলেছি যে এআই কিন্তু সমস্ত পাবলিক মিডিয়ামকে স্ক্যান করতে পারে। ওকে কিন্তু যেভাবে প্রম্পট দেওয়া হবে, যেভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করা হবে, সেভাবে গাইড করা যায়। এক্ষেত্রে চ্যাট জিপিটি এবং জেমিনাই এদের দুজনের ইনস্ট্রাকশনের একটা স্লাইড তারতম্য ছিল, বলে দিই। চ্যাট জিপিটিকে বলা হয়েছিল যে তুমি একজন নির্বাচন বিশেষজ্ঞ, সমস্ত জিনিস পর্যবেক্ষণ করো, কে প্রার্থী, কি ঘটনা ঘটছে, কী করে করবে, যত পাবলিশ নিউজ পেপার, টিভি মিডিয়া, ডিজিটাল মিডিয়া আছে সেখানে খোঁজো, পড়ো, বোঝো এবং তার ইনফ্লুয়েন্স কী হতে পারে দেখো। কিন্তু তুমি কোনো ওপিনিয়ন পোল বা এক্সিট পোল কনসাল্ট করতে পারবে না। এটা ক্লিয়ার। অর্থাৎ আমি রিপিট করছি যে অন্য কারুর সমীক্ষা থেকে এই এআই কোনো রকম তথ্য আহরণ করতে পারবে না, এটা একদম আপনি কন্ডিশন বেঁধে দিয়েছে। আমার দ্বিতীয় আরেকটা প্রশ্ন যে প্রাক্তন এটা কিন্তু ইনকমপ্লিট হলো। সেকেন্ডটা যেটা চ্যাট জিপিটি এটাকে বললাম, আর জেমিনি প্রোকে যে আমরা দিলাম যে ইনস্ট্রাকশন, তাকে এরকম কোনো বাধা নিষেধ দিলাম না। তাকে বললাম যা পারো, যেখান থেকে পারো, ইলেকশন কমিশনের বক্তব্য, এসআইআর, দুজনকেই বলা হয়েছে এগুলো দেখো, কিন্তু ওপিনিয়ন পোল নিতে পারবে না, এইটা ওয়ার্নিংটা রাখা হয়। আচ্ছা, আমি এইখানে বলবো যে প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে আপনার অভিজ্ঞতা এই দুটো সমীক্ষায়, রুট 1 অ্যান্ড রুট 2 দুটোর ক্ষেত্রেই মানে কিভাবে আপনি কাজে লাগিয়েছেন? এটাতে আমি যেটা দেখেছি যে বা পর্যবেক্ষণ করে, মেশিনকে বলতে হয়, এআই এলএলএমকে বলতে হয় তুমি কোনটা
বিচার করবে ভোটকে কি কি এফেক্ট করতে পারে। ধরুন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা এখানে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য ভাতা বলে, এইগুলো নিঃসন্দেহে অনেকটা প্রভাবিত করে। আইডেন্টিটি পলিটিক্স, মাইনরিটি ভোট ব্যাংক, ল অ্যান্ড অর্ডার, বুথ লেভেল সিচুয়েশন, এরকম পর আমরা বিভিন্ন জিনিস বলেছি যে তোমরা কিন্তু এই মডেলকে বলেছি এইগুলো কিন্তু লক্ষ্য রাখবে। এগুলো কোত্থেকে পেলাম? যে এইগুলো আমার প্রাক্তন অভিজ্ঞতা থেকে, এবং সেইটা দেখে বিশেষত ইলেকশন কমিশন কি করছে এইটা তুমি দেখো, এবং তার প্রভাব কি হবে রাস্তায়, ডে টু ডে ওকে মনিটর করতে বলা হয়েছে। যে জন্য দুটো দেখবেন, একটা 12টায়, একটা এভরি ডে, প্রত্যেক দিন মনিটর করছে এবং আমাকে রিপোর্ট পাঠাচ্ছে, আর কিছু আমাকে করতে হচ্ছে। শুভমাদা কিছু বলবে? মানে কম্পিউটার সায়েন্সের ছাত্র হিসেবে মানে যেটুকু পাস টাস করেছি তাতে আমার একটা বিধিসম্মত সতর্কীকরণ রইল যে এই গোটা ব্যাপারটা যেটা দেবাশিসবাবু করেছেন আমি একেবারেই মানছি না, এবং আমার মনে হয় এটা রেকর্ড করে রাখা উচিত। ওনার কথা মিলতেও পারে, কোনো অসুবিধে নেই, মিলতেই পারে, আমি সেটাও বলবো। কিন্তু আমাদের এখানকার আজকে যদি পার্থদা বলেন সিপিএম 294টি আসন পাবে, তাহলে সেটার পেছনে যতটা বিজ্ঞান আছে উনি যেটা করেছেন বলছেন, আমি সেটার পেছনেও একই পরিমাণ বিজ্ঞান আছে বলে মনে করব। এবার তারপর যদি পার্থদা 294 পেয়ে যায়, তাহলে আমি বলবো আমার সমাজ সম্বন্ধে, কম্পিউটার সায়েন্স সম্বন্ধে ভাবনা একেবারেই ভুল, আমি কিছুই শিখিনি। কিন্তু এইভাবে এই যে করা এবং এই বিষয়টা করার মাধ্যমে যে ভুলটা করা হচ্ছে, সেটা হচ্ছে বৈশানরদা তো এক্ষুনি গিয়ে আইপ্যাকের ছেলেগুলোর বেচারি এক্ষুনি চাকরি যাবে, ওনারা সার্ভে টার্ভে বন্ধ করে দেবেন, বৈশানরদা বলবেন গিয়ে আর কিচ্ছু করতে হবে না, সবাই দেবাশিসদার কাছে চলে আসবেন। এবং গোটা ইন্ডাস্ট্রি জুড়ে সিনিয়র সফটওয়্যারের যে মানুষজন যে সাংঘাতিক বড় ভুল করছেন, সেটা হচ্ছে বাচ্চা যে ছেলে মেয়েরা কোড লেখে, তাদেরকে যখন বলা হচ্ছে এই কোডটা তো চ্যাট জিপিটি লিখে দিতে পারে, ঠিক একই রকমভাবে সমাজ সংসারের বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স সম্বন্ধে গভীর জ্ঞান না থেকে এই ধরনের কাজ করা শুধু নির্বাচন নয়, শুধু সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল নয়, সমগ্র সমাজের কাছে, সমগ্র রাজনীতির কাছে, সমগ্র বিজ্ঞানের কাছে একটা ভুল বার্তা দিচ্ছে। আমাকে একটা সংযোজন করতে হবে। প্রথমত এটা কখনোই বলিনি যে এটা মেলানোর জন্য, এটা একদম পরিষ্কার যে উনি কম্পিউটার সায়েন্সের কথা বললেন, উনি নামী অধ্যাপক, ওনাকে খুব সমীহ করি। আমিও এআই নিয়ে পড়াশুনো করেছি, আই হ্যাভ সার্টিফিকেট অ্যান্ড ডিগ্রিজ, মানে আমি ক্যাজুয়ালি করছি না, এটা কিন্তু আমি পড়াশুনো করে করছি। এবং আমি সবাইকে বলতে চাই, আজকে যারা এখানে আছেন অনেক প্রতিভাবান ব্যক্তিরা আছেন, তারা জানবেন যে পুরো এআইটাই হচ্ছে প্রবাবিলিস্টিক। পুরো এআইটি যাকে যা বলবেন, যতটুকু কাজ করছে, আজকে ইসরায়েলে যুদ্ধ হচ্ছে, ইরানে যুদ্ধ হচ্ছে, সেখানেও যে যুদ্ধ বিমান ট্রাম্প লাগাচ্ছেন এআই দিয়ে, সেটাও প্রবাবিলিস্টিক, যার জন্য বলা হচ্ছে হিউম্যান ইন দ্য লুপ রাখতে হবে, একটা মানুষকে রাখতে হবে। এআই ভুল করতে পারে, সুতরাং দুটো ক্ষেত্রেই এটা ভুল করতে পারে। কিন্তু তাহলে কি কাগজ পড়বো না? তাহলে কি টিভি দেখবো না? সবার মধ্যেই তো বায়াস আসতে পারে, ভুল আসতে পারে, তাহলে সব কিছুই বন্ধ করে দেওয়া হোক। আমার কথা হচ্ছে যে এই যন্ত্রগুলো তো অসম্ভব অ্যাডভান্স, তারা কি ভাবছে সেটা সত্যি মানতে কোনো মতেই কেউ বলছে না, ইট ইজ প্রবাবিলিস্টিক ইন নেচার। কিন্তু সেটা জানতে কৌতূহল হয়, এবং ডে টু ডে চেঞ্জগুলো এরা কীভাবে অ্যাবজর্ব করছে। এই যে এসআইআর এর লেটেস্ট, এই যে বিশ্বনাথবাবু বললেন প্রার্থীর এফেক্ট, এই যে প্রত্যেক দিন আমার একটা গ্রাফও আছে, দিনকে দিন চেঞ্জ করছে, এবং তার একটা কারণ আছে। এই যে সিকিউরিটি উইথড্র হয়েছে, বলছে যে এর ফলে বুথ ম্যানেজমেন্ট বেটার হবে, আমি কিছু বলছি না, ওরা এই লিখে দিচ্ছে। সো দে আর কনসিডারিং, ভুল হতেই পারে, টোটালি প্রবাবিলিস্টিক। এটা কিন্তু আমি কখনোই বলিনি যে এটা সত্য বা এটা মেলার জন্য বলা। আমার কিন্তু আমার কিন্তু প্রশ্নটা সত্য মিথ্যা নিয়েই নয়, কারণ এটা মিলতেই পারে, হাত দেখলেও মিলতে পারে। হাত দেখে যদি বলি যে বিজেপি বা তৃণমূল জিতবে, এটা বলতেই পারি। আমি বলছি এই যে মেথোডোলজি, এই মেথোডোলজির জায়গাতেই আমার আপত্তি আছে। অর্থাৎ পার্থদা যদি আজকে ভোট প্রচার না করে এআই দেখে কালকে সেই এআইকে লার্ন করিয়ে বলে দেন টালিগঞ্জে আমি জিতছি, আমি তখন বলবো পার্থদার রাজনীতির যে ফান্ডামেন্টাল জায়গা, প্রাথমিক জায়গাটাই ভুল। এবং এই এআই কন্ট্রোল যে রাজনীতি এবং তার যে আলোচনা, আমার ধারণা এর বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলের
অবশ্যই বলা উচিত যে এই জিনিসগুলো করাটার ক্ষেত্রে বিনোদনের জন্য ঠিক আছে, মজার জন্য ঠিক আছে, কিন্তু সঠিক বাস্তব একটা মানুষের মন বোঝার ক্ষেত্রে এই ধরনের ঘটনা সমস্ত রাজনৈতিক দলের কর্মীকে ভুল পথে পরিচালিত করে। দেখুন, আমি এখানে শুধু যে একটু যোগ করি, সেটা হচ্ছে আপনারা তো জানেন আমি এখন নয় গত মাস থেকে বলে যাচ্ছি যে এআই এর কারণে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে এখন অ্যাকিউরেসি কমেছে, কারণ ফিল্ড সার্ভেটা ক্রমশ কমছে। এবং কি মজার জিনিস দেখুন, কিছুক্ষণের জন্য এআইটাকে দূরে সরিয়ে রাখুন। এবিপি আনন্দ এই 21 বছরে এই ওপিনিয়ন পোল এবং এই এক্সিট পোল শুধু যে প্রত্যেক নির্বাচনে, আবার বলছি, পুরসভা, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা সব জায়গায় দেখিয়েছি তা নয়, একাধিক এক্সপেরিমেন্ট করার সুযোগ হয়েছে এবং যথেষ্ট ব্যয়বহুল সেই পরীক্ষা নিরীক্ষা। কীরকম ব্যয়বহুল এক্সপেরিমেন্ট? আমরা ইনফ্যাক্ট একাধিকবার একই স্যাম্পল সাইজে দুটো আলাদা সংস্থা তাদের দিয়ে সার্ভে করিয়ে দেখেছিলাম। বিশ্বনাথ দার নিশ্চয়ই মনে থাকবে। আমি বলছি হতবাক হয়ে গেছিলাম, এবং যে কারণে আমি বারবার অত বছর ধরে সেই শুরুর দিন থেকে ডিসক্লেমার দিয়ে আসতাম যে এটা বিশ্বাস করবেন না, এটা ভুল হতে পারে, এটা রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়। কেন করতাম? কোনো আইনি জটিলতার কারণে নয়। সুপ্রিম কোর্টের একাধিক রায়ে সমস্ত ওপিনিয়ন পোল এবং এক্সিট পোলকে ছাড়পত্র দিয়েছেন তারা। আমি করতাম শুধু অন্য জায়গা থেকে, যে ভাবুন একই স্যাম্পল সাইজ, একই লোকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ, তাতে দুটো সমীক্ষক সংস্থার যে রেজাল্ট আমরা একই ভোটে পেয়েছিলাম, প্রায় একই দিন, একদিনের তফাৎ ছিল, তার সেটা আকাশ পাতাল আলাদা ছিল। সুতরাং দুটো নামই আন্তর্জাতিক সংস্থা, একটা ধরুন এক্স, একটা ওয়াই, আমি সঙ্গত কারণে আমার সবটা মনে আছে, আমি সঙ্গত কারণেই তাদের নামটা বলবো না, সেই এক্স আর ওয়াইয়ের ডেটা, সেখানে কোথাও এআই ছিল না, ফিল্ড সার্ভে ছিল, শুধুমাত্র ফিল্ড সার্ভে ছিল, তাতে যদি এত তফাৎ হতে পারে, সুতরাং খুব স্বাভাবিক যে ওই 4 তারিখ না আসা পর্যন্ত কোনো ডেটায় ভরসা করে আনন্দ বা দুঃখ পেলে তার দায়িত্ব শুধুমাত্র আপনার। মানবেন তো? আমি শতফুল বিকশিত হোক পক্ষে, হ্যাঁ। আমি সবসময় বহুত্ববাদের পক্ষে। ফলে এআই একটা এফোর্ট, কিন্তু আমি খুব ভালো করে জানি, আমি নিজে যেহেতু এআই কিছুটা প্রয়োগ করি, দুটোই উনি যেটা ব্যবহার করেছেন চ্যাটজিপিটি আর জেমিনি, দুটোই আমি প্রয়োগ করি। আমার কিন্তু বারবার মনে হয়েছে যে যা এক্সিস্টিং আছে তার সেইটাকেই সে নানা কম্বিনেশনে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা দেয়। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু আমি আপনাকে বলছি, মানুষের মন অনেক কঠিন জায়গা। দ্বিতীয় যেটা, সেটা হলো যে সংগঠন, পলিটিক্যাল প্রসেস বোঝার মতন ক্ষমতা মেশিনের আছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ মানে হিউম্যান আসপেক্টকে এখনও আমার মনে করি না যে কেউ চ্যালেঞ্জ করতে পারে বা কেউ রিপ্লেস করতে পারে, সে এআই হোক, কম্পিউটার হোক বা অন্য কিছু। আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, যে ধরুন প্রচণ্ড বৃষ্টি হলো, বহু লোক ভোটে অংশ নিতে পারলো না, একটা রেজাল্ট কিন্তু একটা কমপ্লিটলি তারতম্য হবে। মানে এত আনসিন ফ্যাক্টর নির্বাচনে আসে। অথবা আপনি মনে করুন আমাদের রাজ্যে বহু মানে পেশি শক্তির উপর ভিত্তি করে নির্বাচন হয়, মানে কার্যত দেখা যায় যে গুন্ডাগার্দি এমন পর্যায়ে হয়, সকালে পাড়ায় একটা বোমা পড়লো, তাতে ভোটের পার্সেন্টেজ এদিক ওদিক হয়ে যায়। মানে কোন ভেরিয়েবল যেগুলো, সেই ভেরিয়েবলগুলো মানে একটা মেশিনকে যতক্ষণ আপনি ফিট না করবেন বা আশপাশে না সে পাবেই, ততক্ষণ পর্যন্ত সে সেটাকে নিয়ে রিড করে কোনো প্রজেকশনে যেতে পারবে না। কিন্তু অ্যাট দি সেম টাইম আমি বলবো, দেবাশিস দাকে উৎসাহিত করে বলবো যে শতফুল বিকশিত হোক, ইআইও আসুক না ফিল্ড সার্ভের সাথে সাথে। কি আর হবে, বড় জোর ভুলই হবে। একটুখানি মাঝে বলি যে একটা আরেকবার বলে দেওয়া উচিত, প্রবাবিলিস্টিক বারবার কেউ জানে না ভোটের দিন কি হবে, কিন্তু আরেকটা কথা না বললে আমার অসম্পূর্ণতা থেকে যাবে। এই দুটো মডেলকেই আমরা কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছি যে 2021-এর প্রদত্ত ভোট থেকে শুরু করো। দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ বোথ আর সেম। একটাতে বলা হয়েছে ওপিনিয়ন পোল ধরো, আরেকটাতে বলা হয়েছে ধরো না, কিন্তু সমস্ত ডে টু ডে রিয়ালিটি ধরো। একদম। আমি একটা কথা বলি, এই যে কাজটা হচ্ছে এটাকে এআই এর ভাষায় বলা হয় সেন্টিমেন্ট অ্যানালিসিস করা হয়েছে। এবং এই সেন্টিমেন্ট অ্যানালিসিসের যে বিপদটা হচ্ছে যে সারা পৃথিবীতে যার কাছে বেশি পয়সা আছে সে কিন্তু সবসময় জিতবে। অর্থাৎ বৈশ্বনাথদা যদি মোটামুটি আমাদের কি বলেন নির্বাচনী বন্ডে অনেক টাকা পেয়ে থাকেন, বা কেয়াদি যদি অনেক টাকা পেয়ে থাকেন, পার্থদা নেননি, তাহলে ওনারা এরপর এই জিনিসটাকে ওই টাকাটা ব্যবহার করে কাজে লাগাবেন। পার্থদা নেননি, পার্থদা এমনি অনেক টাকা, সেই জন্য। কিন্তু আমি বলছি এই সেন্টিমেন্ট অ্যানালিসিসের সমস্যা হচ্ছে যার টাকা বেশি সে সেন্টিমেন্ট অ্যানালিসিসটা কিন্তু ঘুরিয়ে দিতে পারবে অনেক সহজ। আচ্ছা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।